নুরি বিস্মিত হয়, মুখ তুলে তাকায় মেহেরুবের দিকে আর বলে, এখানে রেখে যাই। মেহেরুব দাঁড়িয়ে গিয়ে নরম কণ্ঠে বলে, কেন চলে যাবি? বস, আমি গোসল ছেড়ে নিই। নুরি অবাক হয় কিন্তু কিছু বলে না। সুযোগ তো পাওয়া গেল এক মনে মেহেরুবকে দেখার, তাই মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, আপনি গোসল করে নিন, আমি আপনার কাপড় ধুয়ে নিয়ে যাব। মেহেরুব মৃদু হেসে বলে, তুই শুধু বসলেই হবে। নুরি নিজের হাতে থাকা নিজের প্রিয় পুরুষের টি শার্ট আর লুঙ্গিখানা কোলে নিয়ে বৈঠকখানায় বসে পড়ে। মেহেরুব তখন পুকুরের সিঁড়ি বেয়ে নিচে নামে, মিসওয়াক করতে করতে তাকিয়ে থাকে আকাশের দিকে। নুরি তখন নিজের মাহারামকে এক দৃষ্টিতে দেখছে। কি এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে ভেতরে। হঠাৎই সে প্রশ্ন করে, আচ্ছা মেহরুব ভাই, ভাইজান কি সত্যি এসব অপুর সঙ্গে সংসার করবে? মেহেরুব গায়ে সাবান মাখতে মাখতে তাকায় নুরির দিকে। অবশ্যই করবে, কেন করবে না? নুরি দীর্ঘশ্বাস ফেলে। না মানে, সে তো বদলা নিতে বিয়ে করেছে, তাই জিজ্ঞেস করলাম। মেহেরুব মুচকি হেসে বলে, বিয়ে যার কারণেই হোক না কেন, এখন এশা ভাইজানের বেগম, আর তালুকদার বংশের মেয়েরা সব সংসারী। নুরি মনে মনে ভাবে, যদি আমিও মেহরুব ভাই স্ত্রী হতে পারতাম, যদি আমিও মুত্তাকি জীবন করতে পারতাম ওর সঙ্গে। কিন্তু সে কিছুই বলে না। নুরি কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা মেহরুব ভাই, একটা কথা বলি, রাগ করবেন না তো? মেহরুব তখন সিঁড়িতে দাঁড়িয়ে উপরে তাকায়, কিছুক্ষণ চেয়ে থাকে নুরির দিকে। বল। নুরি একটু হাসে, তারপর বলে, ভাইজান তো বেগমের অধিকারী হয়ে গেলেন, আপনি কি বিয়ে করবেন না? মেহরুব মৃদু হাসে। ভাইজানের আগে আমি বিয়ে করেছি, আমি বেগমের অধিকারী হয়েছি। আমার বেগম আমার সামনেই বসে আছে। নুরি বিস্ময়ে হাঁ করে তাকিয়ে থাকে। সেই কি মেহরুবের বেগম? এ কথায় তার বুকের ভেতর যেন এক ঝলক সুখের বাতাস বইতে শুরু করে। চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, তারপর মুচকি হেসে নেয় এক গভীর শ্বাস। মেহরুব পুকুরে ডুব দিয়ে উঠে। নুরি দ্রুত কয়েক ধাপ নেমে তার দিকে লুঙ্গি এগিয়ে দেয়। মেহরুব চুলের পানি ছেড়ে ফেলে, আর সেই পানি এসে পড়ে নুরির মুখে। নুরি চোখ বন্ধ করে ফেলে সাথে সাথে, আর মুখ কুঁচকে বলে, মেহরুব ভাই, দেখি চুল ঝাড়ুন। মেহরুব নুরির বাচ্চাদের মতো মুখ বানানো দেখে মৃদু হাসে, তারপর হাত বাড়িয়ে লুঙ্গি নিয়ে পরে নেয়। নুরি তখনও চোখ বুজে রাখে, যতক্ষণ না নিশ্চিত হয় যে মেহরুব কাপড় পরে নিয়েছে। মেহরুব লুঙ্গি পরে বলে, টি শার্টটা দে। নুরি এগিয়ে দিতে গিয়েও থেমে যায়। মেহরুবের চুল তখনও ভেজা, সে যদি এখন টি শার্ট পরে তাহলে সেটাও ভিজে যাবে। নুরি বিরক্তি নিয়ে বলে, মেহরুব ভাই, আপনি এমন করেন সব সময়, চুল ভেজে রাখেন আর তাই কাশি লেগে থাকে। এই বলে সে নিজের ওড়নার এক পাশে এগিয়ে দিয়ে বলে, নিন, মাথা মুছে নিন, এরপর টি শার্ট পরুন। মেহরুব এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর মাথা নিচু করে নেয় নুরির ওড়না। ধীরে ধীরে মাথা মুছে নেয়। নুরির হাত পা কাঁপছে। নিজের মাহারাম এতটা কাঁদছে, কিন্তু সে স্থির থাকার চেষ্টা করে। মেহরুবের হাতে টি শার্টটা দিয়ে নুরি মেহরুবের কাপড়গুলো ধুয়ে দেয়। মেহরুব কাপড় পরে এক দৃষ্টিতে তাকিয়ে নুরিকে দেখতে থাকে, তারপর নিজেও একটু নেমে উঁচু করে নেয়। নুরি কাপড় ধুয়ে উঠে যাবে, তখন মেহরুব বলে, অজু করবি না? মাগরিবের আজান হয়ে যাচ্ছে। মিসওয়াক নিয়ে আসি ঘর থেকে। মেহরুব তখন তার নিজের মিসওয়াকটা দেখিয়ে বলে, আমারটা দিয়ে কর, অসুবিধা নেই। নুরি বিস্ময়ে তাকিয়ে থাকে। এ কি, নিজের মিসওয়াক পর্যন্ত ওকে দিয়ে দিচ্ছে? কি হয়েছে তার মেহরুব ভাইয়ের, এমন করছে কেন? নুরিকে চুপ থাকতে দেখে মেহরুব বলে, কিরে, করবি না? নুরি নিজের ধ্যান থেকে বেরিয়ে আসে, বলে, হ্যাঁ হ্যাঁ করব, কেন করব না? এই বলে মেহরুবের হাতে তার ধোয়া কাপড়গুলো দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় নুরি। কোনো দ্বিধা ছাড়াই নাই মেহরুবের মিসওয়াক নিজের মুখে তুলে নেয়। এবার ওজোর জন্য প্রস্তুত হয় সে, আর মেহরুব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। কেন জানি আজকাল এই মেয়েটার সঙ্গে সময় কাটাতে তার ভীষণ ভালো লাগে। একদিনের মুখ না দেখলে বুকের ভেতরটা শূন্য শূন্য লাগে। এশার পর এশা আর মেহেরাজের দ্বিতীয়বারের মতো বিয়ে হয়ে গেছে। এখন সে ছোট তালুকদার বাড়ির নববধূ। মেহেরাজের কক্ষে বসে আছে নিঃশব্দে। এদিকে সবাই মেহিনুরকে দেখতে চায়, কিন্তু এহসান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেদিন তোমাদের মেয়ে আমায় মেনে নিবে সেদিনই তোমরা ওর সাক্ষাৎ পাবে। আর তোমাদের মেয়ে তো আমার হাতে তুলে দিয়েছো, এখন কোনো ক্যাচাল পাকিও না। মেহিনুরের অবস্থা শোচনীয়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সারাদিন জায়নামাজে বসে কেঁদেছে। কান্নায় ভিজেছে তার সাদা ওড়না, ভিজেছে জায়নামাজের প্রান্ত।
নামাজ শেষে যখনও শান্তি পেল না তখন চুপচাপ ছাদে চলে এসেছে। এই ছাদটা খুব ছোট, একদিকে দেয়াল ভাঙা, অন্যদিকে পুরনো গাছের শেওড়া এসে ঢেকে রেখেছে ছাদের এক কোণ। শীতল বাতাসে পাতাগুলো নড়ে ফিসফিস করে যেন কিছু বলতে চায়, তবুও এই ছাদটা তার খুব প্রিয়। মেহিনুর ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আল্লাহ, আপনি আমার ভাইজানকে রক্ষা করুন। ঈশাকে বিদায় দিয়ে নিজের নারীর খোঁজে রওনা হয় সে জানে মেহিনুর নিশ্চয়ই নিজেকে শেষ করে দিচ্ছে চিন্তায়। মেয়েটার কোমল হৃদয় সব কষ্ট নিজের মাঝে চেপে রাখে আর কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়। এই মেয়ে কাঁদলে যে তার ভেতরটিও কেঁদে ওঠে। সকালবেলা এহসানের ঘুম ভাঙার পর রান্নাঘরে যায়, গিয়ে দেখে মেহিনুর কাঁপছে, ঠোঁটমুখ শুকিয়ে আসছে ওর। হঠাৎ এমন অবস্থায় মেহিনুরকে দেখে সে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, এমন করছিস কেন? ভয়ে কাঁপতে কাঁপতে মেহিনুর সরে যেতে চাইল এহসানের এমন কথায়, কিন্তু শক্ত পায়ে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে উপেক্ষা করা এত সহজ নয়। তার ঠোঁট কাঁপছিল, গলার স্বর ভেঙে আসছে। মেহিনুর ভয়ের তাড়নায় বলে ফেলে, আপনি আমার ভাইজানকে কিছু করবেন না। এসেকে ভাইজান বিয়ে করে নিয়েছে। এহসান কোনো উত্তর দিল না, চোখ সরু করে শুধু মেহিনুরের দিকে তাকিয়ে থাকলো, যেন ওর প্রতিটি অনুভূতি বিশ্লেষণ করছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। মেহিনুরের নিজের হাতে থাকা এহসানের ফোন কাপা হাতে ওর দিকে এগিয়ে দিল। এহসান কিছুটা অবাক হয়ে ফোনটা হাতে নেয়। ফোন হাতে নিয়ে এসে দেখতে পায় জয়নাল ফোন দিয়েছে। ফোন কানে দিতেই ওপাশ থেকে জয়নাল এক নাগাড়ে সব বলে গেল। মেহেরাজ কিভাবে ঈশাকে তুলে নিয়ে গেছে, কোন রিসোর্টে উঠেছে, কি পরিকল্পনা করছে সব। এহসানের চোখ আগুনে জ্বলে উঠে সাথে সাথে। সে এক মুহূর্তও দেরি করে না। রান্নাঘর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নিজের গাঢ় কালো চাদরখানা জড়িয়ে দ্রুত বেরিয়ে পড়ল। উদ্দেশ্য সেই রিসোর্ট। এরপর থেকেই মেহিনুরের এমন অবস্থা। তার মাথায় একটা কথাই আসছে, এহসান বাঁচিয়ে রাখবে তো তার ভাইজানকে। বাগানবাড়ির গেট খুলে ঢুকে এহসান প্রথমেই পুকুরের দিকে তাকায়। বুক ধক করে উঠল। মেহিনুর এখানে নেই? সাধারণত পুকুর পাড়ে বসে থাকাই ছিল ওর অভ্যাস, কিন্তু আজ কোথাও দেখা যাচ্ছে না। অস্থিরতা গ্রাস করলো এহসানকে। সে দ্রুত ঘরে ঢুকে পড়ল। শূন্য বিছানা, নিস্তব্ধ পরিবেশ। বাথরুম, রান্নাঘর সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু মেহিনুর নেই। এহসানের কপালে ঘাম জমে ওঠে, গলার ভেতর শুষ্ক হয়ে আসছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে। পা বাড়ালো ছাদের দিকে। সিঁড়ি বেয়ে উঠতেই একটা মিষ্টি কান্নামাখা সুর কানে এলো, যেন কারো গভীর আবেগ মিশে আছে সেই সুরে। নাশিদ। এহসান থমকে দাঁড়ায়। বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি নেমে গেল। আলতো পায়ে ছাদে উঠতেই স্পষ্ট দেখতে পেল মেহিনুর শেওড়া গাছের ছায়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর সে নাশিদ গাইছে। এহসান ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়, গভীর দৃষ্টি নিয়ে তাকালো ওর দিকে, তারপর হালকা শ্বাস ফেলে বলল, তুমি এখানে? মেহিনুর চমকে উঠে শরীর কেঁপে উঠল ভয়ে। মনে হলো এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে এহসানের দিকে ঘুরে দাঁড়ালো। চোখ দুটো রক্ত লাল, কাঁদতে কাঁদতে বিধ্বস্ত হয়ে গেছে। এহসানের বুক মোচড় দিয়ে উঠল। এতটা কষ্ট পেলি? মেহিনুরের ঠোঁট কাঁপছে, ভাঙা কণ্ঠে বলল, আমার ভাইজানকে মেরে ফেলেছেন? এহসান মৃদু হাসল। ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, মেরে ফেলতাম, কিন্তু আজ শুধু আমার বোনকে বিধবা করতে চাইনি বলে মারলাম না। মেহিনুরের চোখ চকচক করে উঠল। তাহলে ভাইজান বেঁচে আছে? এহসান ওর কোমরের কাছে হাত রেখে আরো কাছে টেনে নিল। গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, বেঁচে আছে। নতুন করে বিয়ে দিয়ে এলাম তোমার ভাই আর আমার বোনের। মেহিনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এসে বিয়েতে রাজি ছিল? এহসান গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, রাজি ছিল। এবং যখন আমি তোমার ভাইকে মারতে যাচ্ছিলাম তখন সে নিজে হাত জোর করে বলেছিল আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিন, তাই তোমার ভাই আজ বেঁচে গেল। মেহিনুর হতবাক হয়ে গেল। সত্যি এসা ভাইজানকে মেনে নিয়েছে? এহসান দীর্ঘশ্বাস ফেলল। সবাই তো তোমার মতো বোকা নয় যে ভালোবাসা চিনতে পারবে না। এসা ঠিকই নিজের আসল ঠিকানা চিনে নিয়েছে, আর আমি জানি তোমার ভাই আমার বোনকে সুখে রাখবে। সে সাদা সিধা মানুষ। মেহিনুর কিছু বলল না, শুধু এহসানের চোখের দিকে তাকিয়ে রইল। এহসান কয়েক মুহূর্ত ওর দিকে চেয়ে রইল, তারপর আলতো করে ওর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। একবার, দুইবার, কয়েকবার। এতদিন পর কি এবার বিশ্বাস করতে পারবি যে তোর জায়গা শুধু আমার কাছেই? মেহিনুর চোখ বন্ধ করল, অশ্রু আবার গড়িয়ে পড়ল। এহসানের হাত ওর কাঁধেই শক্ত হলো। আর কিছু না হোক, এই চোখের কান্না আমি আর দেখতে চাই না। এবার শান্ত হও। সন্ধ্যার হালকা বাতাস
ছাদে বইছে আকাশে চাঁদের আলো। মেহিনুর এবার সত্যিই নির্ভর বোধ করে। এহসান ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়। মেহিনুরের গালে আলতো করে হাত রেখে বলে, চিন্তা করো না, আমি এমন কিছু করব না যা তোমার কষ্টের কারণ হবে। মেহিনুর এহসানের হাত নিজের হাতে চেপে ধরে মৃদু কণ্ঠে বলে, সত্যিই করবেন না তো? এহসান মৃদু হেসে বলে, সেটা পরিস্থিতি বুঝে। মেহিনুর এহসানের পানে তাকিয়ে বলে, আচ্ছা, সত্যি আপনি আমায় ভালোবাসেন? সত্যি? এহসান মৃদু হেসে বলে, তোমার প্রতি আমার ভালোবাসা এতটা ভয়ঙ্কর গহীন যে সেই গহীনে আমার ভয়ঙ্কর পাপও আটকে পড়ে গেছে। মেহিনুর শুধু নীরস চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান কোনো কথা বলে না, শুধু নীরবে মেহিনুরকে নিজের বুকের মধ্যে টেনে নেয়, যেন তার স্পর্শে সমস্ত আশ্বাস লুকিয়ে আছে। অতঃপর এক মুহূর্ত দ্বিধা না করে মেহিনুরকে কোলে তুলে নেয়। মেহিনুর নির্বিকার দৃষ্টিতে এহসানের পানে তাকিয়ে থাকে। ওর প্রতিটা শিরা উপশিরায় স্নিগ্ধ ভালোবাসা ঢেউ বয়ে যাচ্ছে। তার ভাইজান বেঁচে আছে, আবার সে নিজেও স্বামীর ভালোবাসা পেয়ে গেছে। এটাই তো পরম পাওয়া। মেহিনুর মনে মনে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে। এহসান মেহিনুরকে ঘরে এনে নামিয়ে দিয়ে আদেশি সুরে বলে, যাও খাবার নিয়ে এসো। মেহিনুর রান্না করেই রেখেছে, কাঁদতে কাঁদতে রান্না করেছে। কারণ জানে এহসান আসা মাত্রই খাবার চাইবে, যদি না থাকে হাজারো অসভ্য কথা বলবে, তাই আগে ভাগেই সব তৈরি করে রেখেছে। রান্নাঘরে গিয়ে প্লেটে খাবার তুলে নিয়ে আসে সে। এদিকে এহসান ফ্রেশ হয়ে এসে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় বসে। শরীরে জ্বর, তবু দিনভর দৌড়ঝাঁপের পর এখন একটু প্রশান্তি লাগছে। মেহিনুর ধীরে ধীরে খাবার নিয়ে এসে এহসানের সামনে বসে আর খাবার তুলে ধরে এহসানের মুখের সামনে। এক হাতে ফোন ঘাঁটছে এহসান, অন্য হাতে বেগমের হাত থেকে খাবার নিচ্ছে। খাবার তোলার সময় কাচের চুড়ি টুংটাং শব্দ করে একরকম আবহ তৈরি করছে, যা এহসানের মনকে অদ্ভুত এক প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। হঠাৎ এহসান হেসে বলে, মেহনুর, চল আজ আমরা আমাদের বাসরটা সম্পূর্ণ করে নেই। এমন কথা শুনে মেহিনুর চোখ বড় বড় করে তাকায়। মুহূর্তেই তার গাল রাঙা হয়ে ওঠে, চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট। দাঁত চেপে বলে, স্বপ্ন আর বাস্তব এক নয়, তাই স্বপ্নের কথা স্বপ্নেই বলুন, বাস্তবে নয়। এহসান ফোনের স্ক্রিনে চোখ রেখেই মুচকি হেসে বলে, এই স্বপ্ন একদিন এমন বাস্তব হবে যে দেখবি তুই আমার 3 সন্তানের মা হয়ে গেছিস। এ কথা শুনে মেহিনুরের কান গরম হয়ে যায়। চোখ কপালে তুলে রাগী কণ্ঠে বলে, আর একটা অসভ্য কথা বললে আমি এক্ষুনি ঘুমিয়ে যাব। নিজের খাবার নিজে খাবেন। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, আজ রাত ঘুমানোর জন্য নয় জান, আজ রাত আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য। মেহিনুর ক্ষিপ্ত হয়ে এহসানের মুখে খাবারের টুকরো চেপে ধরে বলে, ছি ছি, এত অসভ্য জবান। এহসান নির্লিপ্ত হাসে। এশা মেহেরাজের ঘরে রয়েছে, মেহেরাজের বউ সেজে, ঠিক যেমন তার ভাবিরা মেহিনুরকে সাজিয়েছিল। শাড়ি পরা, হাতে মেহেদি, মেকআপ করা, সব কিছুই ছিল, কিন্তু সে আজ কিছুই রাখেনি, সব ধুয়ে ফেলেছে। রাগে সমস্ত সাজগোজ মুছে ফেলেছে, শাড়ি খুলেনি, পরে রয়েছে। তার লাগেজের চাবি আনতে ভুলে গেছে, বাড়ি ছেড়ে রেখে এসেছে। এশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর নিজের অন্ধকার ভাবছে। ঠিক তখনই কক্ষের দরজা খুলে মেহেরাজ ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকে মেহেরাজ এশাকে দেখতে না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে। ব্যালকনির দিকে এগিয়ে যায়, সেখানে গিয়ে দেখে এশা পিছন দিক দিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের আবছা আলোয় আরও আবেদনময়ী লাগছে তার বেগমকে। মেহেরাজ কিছু না বলে পিছন দিক দিয়ে এশাকে জড়িয়ে ধরে, ঘাড়ে ঠোঁট ঠেকিয়ে দেয়। এশা হঠাৎ এমনভাবে আঁকড়ে ধরা পড়ায় ঘাবড়ে যায়, তবে তার শরীর অবশ হয়ে যায়, কিছু করতে পারে না। মেহেরাজের স্পর্শ তাকে স্তব্ধ করে দেয়। কিছু সময় পর নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে এশা। এরপর নিজের কোমর থেকে মেহেরাজের হাতটা শক্ত করে খামচে ধরে বলে, শয়তান, এত সাহস হয় কই থেকে আমায় জড়িয়ে ধরেছিস? মেহেরাজ এশার শক্ত খামচির পর তাকে ছেড়ে দেয়। মুচকি হাসি দিয়ে বলে, আল্লাহ, এত ভয়ঙ্কর মেয়ে মানুষ তুমি। এশা মেহেরাজের দিকে এক টুকরো দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহেরাজের চোখে, মেহেদি রাঙানো হাতে, এলোমেলো চুলে, তার শ্যামবর্ণের মায়ামাখা মুখ এক অন্যরকম সুন্দর লাগছে, যে সৌন্দর্য তার আত্মাকে মুগ্ধ করে তুলছে। মেহেরাজ কিছু না বলে এশার গালে হাত রেখে বলে, বিশ্বাস করো বউ, তোমার মতো এত সুন্দরী বউ আমি কখনো কল্পনাও করিনি। এশা মেহেরাজের হাত এক ঝটকায় সরিয়ে দেয়। তুই যে নেশা করে এসে এসব বলছিস, আমি ভালো করে বুঝতে পারছি। আমি সুন্দর না, আমি কালো। মেহেরাজ এশার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে এনে এক দৃষ্টিতে বলে, তুমি শুধু সুন্দরী না,
তুমি রূপবতী, মায়াবতী, সাথে অসভ্যবতীও, যে নিজের স্বামীকে গালাগালি করে। ঈশা দাঁত চেপে বলে, কিসের স্বামী? তুই তোর মতো এক ইবলিশকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিব এ কথা ভাবছিস কি করে? তুই একটা কাপুরুষ, আর তোকে গালাগালি করলে মন শান্ত হবে। তুই গালি শোনারই যোগ্য। মেহেরাজ ঈশাকে আরও নিজের সঙ্গে টেনে ধরে বলে, তাহলে চলো পুরুষত্ব দেখিয়ে দিই। এত কাপুরুষ কাপুরুষ যখন বলছো, তাই না? ঈশা চিৎকার করে বলে, ছাড় বলছি, কুত্তা, ছাড় আমায়। মেহেরাজ মুচকি হেসে বলে, ও এত গালাগালি করো না, নয়তো তোমার ঠোঁটো আমার মতো ফাটা থাকবে। ঈশা রেগে হাত উঁচিয়ে মেহেরাজের থুতনি চেপে ধরে বলে, তোকে বাঁচানোটা আমার মারাত্মক ভুল হয়েছে। এখন দেখছি তুই আমায় জ্বালিয়ে খাবি। মেহেরাজ ঈশার হাত নিজের থেকে ছাড়িয়ে বলে, হ্যাঁ গো বউ, তোমায় আমি একটু একটু করে সারা জীবন জ্বালিয়ে খাবো, সারা জীবন, মনে রেখো। ঈশা মেহেরাজকে ধাক্কা দিয়ে বলে, তোর মতো কাপুরুষের সাথে আমি সারা জীবন থাকলে তো। মেহেরাজ ঈশার কথাই ঠোঁট কেটে হেসে বলে, এত করে কাপুরুষ বলো না, পরে দেখবে 3-4টে বাচ্চার মা হয়ে গেছো এই কাপুরুষের দ্বারা। মেহেরাজ আর কিছু বলতে পারে না, ঠাস করে চর বসিয়ে দেয় ঈশা মেহেরাজের গালে। মেহেরাজ ঈশার থাপ্পড় খেয়েও কোনো প্রতিক্রিয়া দেখায় না, উল্টো ঈশা যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিল সে হাত ধরে চুমু দিতে থাকে। ঈশা এবার বেশ বিপদে পড়ে যায়। এই পুরুষ এত ঘাটতেরা আর নির্লজ্জ হয় কি করে? মেহেরাজ ঈশাকে ছেড়ে দেয়। কম ধকল গেল, আর তার উপর তাই যন্ত্রণা আর দিয়ে লাভ নেই। ঈশা মেহেরাজের হাত থেকে ছাড়া পেয়ে এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকে না, কক্ষে চলে এসে বিছানায় বসে যায়। মেহেরাজও পিছু পিছু কক্ষে আসে। ঈশা মেহেরাজকে বলে, আমার লাগেজের তালা ভেঙে দে, আমি কাপড় বের করব। মেহেরাজ ঈশার লাগেজের দিকে এগিয়ে যেতে যেতে বলে, শুধু লাগেজের কেন, তুমি বলো তো, তোমার মনের তালাও আমি ভেঙে দিতে পারি জান পাখি। ঈশা ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। মেহেরাজ ঈশার এই দৃষ্টি দেখে চুপচাপ লাগেজের সামনে বসে পড়ে। মেহেরাজ লাগেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, এটা কাটার ছাড়া খোলা সম্ভব নয়, সকালেই খুলবো কাটা টেনে। ঈশা মেহেরাজের দিকে তাকিয়ে বলে, কাজের কোনো বাল তো পারিস না, সব পারিস শুধু শয়তানি। মেহেরাজের কথায় বেশ চটে যায়। মেয়েরা কেন এত গালাগালি করবে? কিন্তু তাও রাগকে শান্ত করে বাথরুমে গিয়ে উজু করে বেরিয়ে আসে। ঈশা তখন আগের মতো বিছানায় বসে আছে। মেহেরাজ তাকে টেতে তুলতে এগিয়ে এসে ঝুঁকে বলে, ও চলো বাসরটা করে ফেলি। হ্যাঁ, ঈশা দাঁত চেপে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, ইবলিশের ইবলিশ, তোর বাসুর তুই কর। মেহেরাজ টিটকারি হাসি দিয়ে বলে, হ্যাঁ সেটা তো করবো, কিন্তু তার জন্য তো তোমায় প্রয়োজন, তাই না? ঈশা মেহেরাজের কথায় নিজের পায়ের দিকে তাকিয়ে তারপর মেহেরাজের দিকে ফিরে বলে, ভাগ্য ভালো তোর, আমার পায়ে জুতো নেই। যদি আমার পায়ে জুতো থাকতো তো এখনই এই জুতো তোর গালে লাগতো। মেহিনুর আলমারির কাপড় গোছাচ্ছে আর এহসান বিছানায় বসে বসে তার নারীকেই পরখ করছে। মেহিনুর বিড়বিড় করে শুধু এহসানকে গালি দিচ্ছে। শয়তান লোক, খারাপ লোক, খবিশ লোক, একবার ঘরে এলেই সারা ঘর ছানা মাথা করে দেয়। মনে তো চাচ্ছে এই কাপড়গুলোরও ওনার মুখে ছুঁড়ে মারি, ফেরত রে ফেরত। এহসান মেহিনুরকে বিড়বিড় করতে দেখে ওকে উদ্দেশ্য করে বলে, কিরে কবুতরের বাচ্চা, কি বিড়বিড় করছিস? মেহিনুর বিরক্তি নিয়ে এহসানের দিকে বলে, ঘরের কি অবস্থা করেছেন? এসব এদিক ওদিকে কাপড় সবসময় মনে করেন কেন? এহসান ভ্রুকুচকে বলে, বউ হস তুই আমার, আর আমার যেমন মন চায় তেমন ঘরকে অগোছালো করব। তুই আসিস তো ঘর গোছানোর জন্য। মেহিনুর রাগে ফুঁসে এহসানের দিকে তাকায়, ফের নিজের কাজে মনোযোগ দিয়ে এহসানকে মনে মনে গালাগালি করতে থাকে। মেহিনুরকে রেগে যেতে দেখে এহসান টিটকারি করে বলে, ওকে বউ, রাগ করো না, রাগলে তোমায় যে আমার বাচ্চার মা লাগে। এহসানের এমন লাইন ছাড়া উক্তি শুনে মেহিনুর রেগে ওর দিকে তাকিয়ে বলে, বন্ধ করবেন না আপনি? না, আমি গোছানো বন্ধ করে ঘুমিয়ে যাব। এহসান নিজের হাত মাথার পিছনে নিতে নিতে বলে, এত যে ঘুমানোর কথা বলছো, ঘুমাতে কি পারবে আজ আদৌ? কারণ তোমার স্বামী আজ পুরো স্বামী ভাবে আছে। মেহিনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে এবং এহসানের কিছু টি শার্ট এগিয়ে দিয়ে বলে, এত অকাজের কথা না বলে এই নিন টি শার্টগুলো ভালো করে ভাঁজ করুন। এহসান
উঠে বসে নিজের টি শার্টগুলো ভাঁজ করতে করতে বলে, জানিস বউ, তোকে আজ পুরোপুরি বউ বউ লাগছে। মেহিনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে আর এহসানের সামনে বসে সেই টি শার্টগুলো ভাঁজ করতে করতে বলে, আপনার দ্বারা কোনো কাজ হবে না, হবে শুধু অকাজ আর অকাজ। এহসান মেহিনুরের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার দ্বারা কিছু হবে কিনা জানি না, কিন্তু আমার দ্বারা তুই কয়েক সন্তানের জননী ঠিকই হয়ে যাবি তারপর একটু থেমে বলে, ইনশাআল্লাহ। মেহিনুরের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এহসানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, মুখ ভেঙে দিব আর একটা বেশি কথা বললে, খারাপ পুরুষ। এহসান ঠোঁট কেটে হেসে বলে, এদিকে আয়না রে, একটু খারাপই তোর সাথে করি, খারাপ যখন বললি। মেহিনুর বিরক্তি নিয়ে এহসানের দিকে তাকিয়ে হাতে টি শার্টগুলো নিয়ে উঠে যায়। অতঃপর আলমারিতে রেখে দেয় অতি যত্ন সহিত। আলমারি লাগিয়ে এহসানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, আর যদি দেখি আলমারির কাপড় এদিক থেকে ওদিকে হয়েছে তো দেখবেন কি করি। এহসান আবারও বিছানায় হেলান দিতে দিতে বলে, তুই যাই দেখাস, আমায় আগে কিন্তু তোর ঘাড়ের তিলটা দেখাতে হবে আগে, এই আমি বলে দিলাম। মেহিনুর আর সহ্য করতে পারে না, চিৎকার করে বলে, একটা অমানুষ আপনি, মানুষ হলেন না এখনো। ওই বলেই বাথরুমে প্রবেশ করে, উদ্দেশ্য উজু করা। উজু করে বেরিয়ে এসে দেখে এহসান তার পানেই তাকিয়ে আছে। এটা দেখে মেহিনুর কিছু বলে না, কি বলবে, এই পুরুষের কাজই তো এটা, যখন সুযোগ পায় তখনই তার পানে তাকিয়ে থাকা। মেহিনুর আলমারি থেকে ওষুধের বাক্স থেকে একটা ওষুধ নিয়ে এসে এহসানের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন ওষুধটা খেয়ে নিন, জ্বর এখনো কমেনি। এই বলে এহসানের হাত টেনে নিয়ে এহসানের হাতের তালু ওষুধটা দিয়ে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এহসানের দিকে এগিয়ে দেয়। এহসান শান্তভাবে খেয়ে নেয় তা। মেহিনুর বাতি বন্ধ করে এসে বিছানায় উঠে যায়। আজ আর এহসানের বুকে মাথা রাখে না। এহসান এমনিতেই অসুস্থ, তাই প্রয়োজন নেই নিজের ভার ওর উপর ছেড়ে দেওয়ার, তাই বালিশেই মাথা রাখে। মেহিনুর বালিশে মাথা রাখার কিছু মুহূর্ত পর এহসান এগিয়ে এসে মেহিনুরের বুকে নিজের মুখ গুজে দেয়। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে এহসানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এহসান আয়েশে চোখ বুঝে নেয়, কিন্তু এহসান কি শান্তি থাকার মানুষ? সে সবসময় মেহিনুরকে লজ্জায় ফেলার ধান্দায় থাকে। মেহিনুরের যা মনে হয় এই যে মেহিনুরের বুকে শুয়ে আছে, তবে গত রাতের মতো শান্ত হয়ে নয়। এদিকে নড়ছে তো ওদিকে তো, নিজের মুখ তুলে মেহিনুরের থুত নিতে থাকা তিলে, নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে তো মেহিনুরের গলায় নিজের মুখ বুজে দিচ্ছে, তো আবার বুকে, তো আবার ওর কানের লতিতে নিজের ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। মেহিনুর বিরক্ত হয়ে রাগে ফেটে পড়ে বলে, আমি এখন কান্না করে দিব, এমন করছেন কেন? আপনার দাড়ির ত্বক স্পর্শ করলে খুব কষ্ট হয়, সরুন। এহসান মেহিনুরের গলায় মুখ বুঝে বলে, কাঁদলে কাঁদো, তোমার কান্না তীব্র থেকে তীব্র করে তুলবে, সমস্যা কি? তারপর একটু থেমে বলে, আমার দাড়ি ঠোঁট স্পর্শ করবে তোমার পুরো শরীর জুড়ে, মনে রেখো। মেহিনুর এহসানের কথায় বিরক্ত হয়ে যায়। যখন থেকে এসেছে এই পুরুষ তখন থেকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। সারাটা দিন কেটেছে ভাইয়ের চিন্তায়, আর রাত কাটবে এই পুরুষের যন্ত্রণায়। এশা ঘুমিয়ে আসছে, ওর পাশেই শুয়ে আছে মেহেরাজ। যদিও এশা ঘুমানোর আগে সে সোফাতেই ছিল, কিন্তু এশাকে ঘুমন্ত দেখেই এক লাফে চলে এসেছে বিছানায়। এশাকে খুঁটিয়ে দেখছে মেহেরাজ। এশার পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে, তাই ওর শরীরের অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছে মেহেরাজ। মেহেরাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে এশার পানে, শুধু তাকিয়ে আছে। তার জীবনে কোনো নারীর আগমন ছিল না, এ নারী প্রথম, আর সেই নারী তার বেগম। তাকে অনেকেই পছন্দ করত। দেশের বাইরে যাওয়ার পর কত নারীর থেকে যে সে প্রেমের প্রস্তাব পেয়েছে তা নিজেরও জানা নেই, কিন্তু এসবে সে পাত্তা দেয়নি। সে নিজের পড়াশোনার ল্যাব নিয়েই পড়েছিল, আর সফলও হয়েছে, যেমন পরিশ্রম করেছে। কিন্তু এই জেদের বসে বিয়েটা করে এই নারীতে আটকা পড়ে গেছে সে। মেহেরাজের ইচ্ছেই ছিল যদি কোনো নারীকে ভালোবাসে তো সেটা হবে তার বউ, আর সেটাই হলো। কিন্তু তার বউ তো আর বউ নয়, আগুনের গোলা। কথায় কথায় ছ্যাত করে ওঠার কি গালাগালি। মেহেরাজের তো কানে তালা লেগে যায়। এসব ভাবছে মেহেরাজ, আর এক পানে তাকিয়ে আছে নিজের বেগমের পানে। এশার ঘুমের মধ্যেই মনে হয় কেউ ওকে দেখছে। এশার ঘুম ঘুম চোখে চোখ খুলেই মেহেরাজ এভাবে নিজের এত কাছে দেখে এশার হুঁশ উড়ে যায়। এশা চিৎকার করে বলে, এই কুত্তা, তুই এখানে কি করছিস? মেহেরাজ মুচকি হেসে এশার গালে হাত দিয়ে বলে, তোমার শাড়ি খুলে গেছে, সেটাই দেখছি জান পাখি। এমন কথা শুনে এশা চোখ বড় বড় করে নিজের দিকে তাকায়। নিজের এমন অবস্থা দেখে এশা চিৎকার করে উঠে বলে, ও কুত্তা রে, তোর জন্য আমি ঘুমিয়েও শান্তি পাই না।
এশার মুখে এমন বাজে গালি শুনে মেহেরাজ থতমত খেয়ে যায়। মানে মেয়ে মানুষ এত গালাগালি কিভাবে করে, কিভাবে এমন কথা মুখ দিয়ে বের হয়? মেহেরাজ এশার থুতনি আলতো করে চেপে ধরে বলে, এসার বাচ্চা, এত গালাগালি করিস না, নয়তো দাঁত ফেলে দেবো। এশা উল্টো দাঁত চেপে বলে, বিছানা থেকে নেমে যা, নয়তো উষ্টা মেরে মাটিতে ফেলে দেবো। মেহেরাজ আর কিছু না বলে চুপচাপ উঠে যায়, গিয়ে সোফায় শুয়ে পড়ে। এশার গালাগালি শুনে তার ঘুম চলে আসছে। মেহেরুব গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে এক মনক্ষুণ্ণ অবস্থা নিয়ে ছাদের দিকে এগিয়ে। ঘুম আসছিল না, মনও অস্থির। ছাদে ওঠার পর তার চোখে পড়ে নুরি। আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একা, যেন তার সব ভাবনা শূন্যে উড়ে যাচ্ছে। মেহেরুব অবচেতনভাবে হেঁটে এসে হালকা ঘাবড়েই গেছে নুরিকে দেখে। তবে ঠিক যেন কিছু একটা অনুভব করে নুরির সামনে দাঁড়িয়ে। রাগ তো অনুভব হলো না, বরং এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে। এমন সময় সে নুরির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কি রে, এত রাতে ছাদে কি করছিস? নুরি এক পলক তাকিয়ে বলল, ঘুম আসছিল না তাই। মেহেরুবের চোখ নুরির হাতে গেল। তার সাদা হাতে লাল লাল দাগ, যেন কিছু হয়েছে। মেহেরুব ঘাবড়ে গিয়ে বলল, হাতে কিসের দাগ এগুলো? নুরি এক মুহূর্ত নিজের হাতের দিকে তাকিয়ে বলল, ও, এটা এশা আপুকে মেহেদি দিতে গিয়ে লেগে গেছে। মেহেরুব কিছুটা হালকা হয়ে বলল, আহ, তোরও তো মেহেদি দেওয়া উচিত ছিল। বাড়ির সব পিচ্ছি তো এশার সাথে মেখেছে। নুরি মলিন হেসে বলল, এশা আপু মেহেদি পড়েছে নিজের মাহরামের জন্য, আর পিচিরা পড়েছে শখের জন্য। আমার তো কিছুই নেই, তাহলে আমি কেন পড়বো? মেহেরুবের মুখ মলিন হয়ে গেল। কথাগুলো যেন মেহেরুবের অন্তরে তীক্ষ্ণ সূচের মতো বিঁধে গেল। তার কণ্ঠে এক অদ্ভুত অস্থিরতা নিয়ে বলল, মেহেদি কি শুধু মাহরামের জন্য পড়তে হবে? শখের জন্য পড়া যায় না? নুরি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, শখের জন্য মেহেদি পরা আর হারাম পুরুষদের সামনে চলাফেরা করা, এটা ঠিক আমার মনে হয় না। মেহেরুব এক পলকও বিরতি না দিয়ে অবাক হয়ে বলে, তুই হারাম পুরুষ পেলি কোথায়? তোর গায়ে মাহারাম তো শুধু ভাইজান আছে, আর ভাইজানের সামনে তো তুই যাস না। নুরি এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকিয়ে এরপর মুখ ফিরিয়ে বলে, ভাইজানের সামনে যায় না, কিন্তু আপনার সামনে তো যাই। মেহেরুব কিছুটা ক্ষিপ্ত হয়ে বলে, তাহলে তুই আমায় কোনভাবে তোর জন্য হারাম বলছিস? নুরি মলিন হাসি দিয়ে বলে, আর বলবো কেন? আপনি তো আমার জন্য হারাম চাচাতো ভাই হন, আপনি আমার কাছে হারাম তো হবেই। মেহেরুবের শরীরের রাগে টান দিয়ে উঠল। মনে হচ্ছিল এই মুহূর্তে সে যেন নিজের পুরোটা হারাতে চলেছে। নুরি চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সে বুঝতে পারে তার মেহেরুব ভাই খেপে গেছে তার এই কথায়। নুরি চলে যাচ্ছিল, তবে মেহেরুব তাকে থামিয়ে দেয়। সে এক টানে নুরির বাহু ধরে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কিরে আমায় হারাম বলার? এত বড় কলিজা হয় কিরে? নুরি বেশ ঘাবড়ে গেল, কিন্তু তবুও মেহেরুবের দিকে তাকিয়ে বলল, দেখুন মেহরুব ভাই, সত্যটা আমি জানি আর আপনিও জানেন, তাই এত রাগ করার কিছুই নেই। মেহেরুব দাঁত চেপে বলল। সত্যটা কি? নুরি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে হতভম্ব হয়ে মেহেরুবের দিকে তাকায়, কেন সে এমন করছে। অবশেষে মেহেরুবের প্রশ্নের সম্মুখীন হয়ে সে কাঁপতে কাঁপতে বলল, সত্য এটাই যে আপনি আমার মাহরাম, আপনার অধীনে আমি, তবে শুধু নামমাত্র। মেহেরুব কাঠ গলায় বলল, আমি তোর মাহরাম, আমি তোর জন্য হালাল, আর যদি কোনোদিন আমায় হারাম বলবি তো দেখে নিস তোর কি অবস্থা করি। নুরির মনটা ভারী হয়ে গেল। এতদিন তার সাথে কোনো সঠিক সম্পর্ক তৈরি হয়নি, আর আজ মেহেরুব তাকে এমনভাবে অধিকার দেখাচ্ছে। সারা জীবনে ঝক্কির যন্ত্রণায় দিন কাটিয়েছে, আর আজ তাকে হালাল বলা হচ্ছে। নুরির চোখে এক কালো মেঘে ঢেকে গেল সব কিছু। নুরি মলিন গলায় বলল, আপনি অহেতুক অধিকার কেন দেখাচ্ছেন আমার উপর? সত্যিকারের তো আমাদের কোনো সম্পর্কই নেই। মেহেরুব একটুও সজিয়ে না বলল, কেন নেই? আমাদের সম্পর্ক তো আছে। নুরি অবাক হয়ে প্রশ্ন করল, কি সম্পর্ক? মেহেরুব কিছু সময় চুপ করে রইল, তারপর বলল, একটা পবিত্র সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক। কিন্তু আমি সেই সম্পর্কে মূল দিই না। নুরি তাচ্ছিলের হাসি দিয়ে বলে, যে সম্পর্কের মূল্য দেন না তার ভিত্তিতে আপনি আমার উপর অধিকার দেখাচ্ছেন। আপনি কি জানেন মেহরুব ভাই, আপনি কি করছেন? মেহেরুব তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আমি সম্পর্কের মূল দিই, তবে এটা জানি তুই শুধু আমার অধীনে, আর তোর ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে আমার, আর আমার ওপরও তোর অধিকার রয়েছে।
নুরি চমকে উঠল। এতক্ষণ তার মধ্যে কোনো অনুভূতি ছিল না, কিন্তু মেহেরুবের এই কথাগুলো তাকে একেবারে স্তব্ধ করে দেয়। নুরি মৃদু গলায় বলল, মেহেরুব ভাই, কি হয়েছে আপনার? এমন আজব কথা বলছেন কেন? মেহেরুব হতাশ গলায় বলল, জানি না কি হচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে। সবসময় তোকে দেখতে ইচ্ছে হয়, তোর সাথে কথা বলতে ইচ্ছে হয়। জানি না কেন এমন হচ্ছে। কাজে গেলে কাজেও মন বসে না, বাড়িতে চলে আসতে মন চায়। এক পলক তোকে দেখলেই সব ঠিক হয়ে যায়। জানি না, আমি ঘুমাতে গেলেও ঘুম আসে না, ভেতরটা খচখচ করে। নুরি কিছু সময় একদৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহেরুবের কথাগুলো তার শোনার মতো ছিল না, কিন্তু কিছু না বলারও ছিল না। ফজরের পর ফজরের নামাজ শেষে মেহেরাজ ঘরে প্রবেশ করে। চারপাশে একরকম নীরবতা। তখনই ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ। আমার বোন কোথায়? মেহেরাজ বুঝে যায় কার কণ্ঠ। একবার পাশ ফিরে তাকায় জায়নামাজে বসে থাকে ঈশার দিকে। তারপর ঠান্ডা গলায় বলে ওঠে, ঘুমোচ্ছে। অথচ ঈশা তখনও জায়নামাজে বসে। মেহেরাজের এই কথায় ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় ওর দিকে। ঠোঁট দুটো অল্প কাঁপে, যেন কিছু বলতে চায় কিন্তু নিজেকে সামলায়। তারপর উঠে এগিয়ে আসে ও পাশ থেকে এহসানের দীর্ঘশ্বাস ভেসে আসে। কেমন আছে ও? মেহেরাজ স্বাভাবিক ভঙ্গিতে জবাব দেয়, ভালো কথা, নাও কথা বলো। এই বলে সে ঈশার দিকে ফোন এগিয়ে দেয়। ক্ষিপ্ত দৃষ্টির ঈশা এবার নিজেকে শান্ত করে ফোন হাতে নেয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর সাথে কেউ বাজে ব্যবহার করছে না তো? না ভাইজান, সব ঠিক আছে। এই কথার মাঝেই হঠাৎ মেহেরাজ পেছন থেকে ঈশার কোমর জড়িয়ে ধরে। ঈশার চোখ বড় হয়ে যায়। ভাইয়ের সাথে কথা বলছে, কিন্তু কিছু বলতেও পারছে না। তার গলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে, অথচ মেহেরাজ ইচ্ছে মতো ওর ঘাড়ে ঠোঁট ছোঁয়াতে থাকে। ঈশা দাঁতে দাঁত চেপে ভাইয়ের সাথে কথা চালিয়ে যায়। এক সময় কোনো রকমে ফোন রেখে দেয়। পরক্ষণেই ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, ইবলিশের ইবলিশ, আজ তোর একদিন তো আমার একদিন। কিন্তু মেহেরাজ থামার পাত্র নয়। নিজের দুষ্টু হাসি ঠোঁটে রেখে এগোতেই ঈশার আগে ফেটে পড়ে। এক মুহূর্তে ওর ফোনটা দেয়ালের দিকে ছুঁড়ে মারে। ফোনটা গিয়ে ধাক্কা খায় দেয়ালে, পড়ে যায়। মেহেরাজ এবার ফোন হাতে নিয়ে দেখে ভাগ্য ভালো, ফোন বেঁচে গেছে। ফোন বেঁচে গেছে, তবে আধমরা। সে রেগে গিয়ে ঈশার দিকে এগিয়ে এসে বলে, কি করেছো দেখো, ফোন পুরো শেষ করে দিলে। ঈশা দাঁত চেপে বলে, এই ফোনেই তো তুই আমার ছবি তুলেছিলি, তাই ভেঙে দিলাম। তুই এমন করলি কেন যখন আমি কথা বলছিলাম? মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে বলে, ওই ছবির জন্য যদি ফোন ভাঙো, মনে রেখো এখন থেকে দিনে 7 বার করে ওই ছবি আমি দেখব। ঈশা চোখ বড় করে তাচ্ছিল ভঙ্গিতে বলে, ফোন তো নাই, কি দিয়ে দেখবি মাথা দিয়ে? মেহেরাজ এবার মুচকি হেসে টেবিল থেকে ল্যাপটপ এনে বিছানায় রাখে। ঈশার হাত ধরে বসায়। ল্যাপটপ অন করে ছবি দেখিয়ে বলে, বউ, তুমি কি আমায় বলদ ভেবেছ? এই ছবি আমি আঁকলে রেখেছি, তুমি সরাসরি দেখতে দিবে না তো কি হয়েছে, স্ক্রিনে দেখে নেব। ঈশা হুড়মুড় করে ল্যাপটপ হাতে নিতে চাইলেও মেহেরাজ ওর হাত চেপে ধরে। তারপর কপালে কয়েকবার ঠোঁট ছুঁয়ে দেয়। ধীর কণ্ঠে বলে, বউ মানুষ তুমি, তোমার এই ছ্যাঁৎ করা মানায় না। তোমার মানায় শুধু ভালোবাসা দেওয়া আর নেওয়ায়, বুঝলে? বলতে বলতেই নিজের ঠোঁট রেখে দেয় ঈশার গালের এক পাশ জুড়ে। ঈশার ইচ্ছে করে কয়েকটা গালি দিতে, কিন্তু ঠোঁট থেকে কোনো শব্দ বের হয় না। মেহেরাজের এই স্পর্শে যেন অবশ হয়ে গেছে সমস্ত শরীর। ফজরের নামাজ শেষে বাগানে হাঁটছে মেহিনুর, আর আস্তে আস্তে তেলাওয়াত করছে আপন মনে। এহসান ঘুমিয়ে আছে। নামাজ পড়ে সাধারণত ঘুমায় না সে, কিন্তু আজ বেশ ক্লান্ত লাগছে নিজেকে, তাই গায়ে লিয়ে দিয়েছে বিছানায়। মেহিনুরকে একবার বলেছিল তার বুকে ঘুমাতে, কিন্তু মেহিনুরের তো এত প্রেম হজম হয় না। সে তো ছ্যাত করে উঠে বলেছিল, নিজের রহমতের বাতাস পাবেন না, সঙ্গে আমায়ও পেতে না দেওয়ার ধান্দা করছেন। এহসান এতে আর কিছু বলে না। দীর্ঘশ্বাস ফেলে নিজেই বেগম ছাড়া ঘুমিয়ে পড়ে। মেহিনুর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে প্রবেশ করে। গিয়ে দেখে এহসান বেদম ঘুমিয়ে তলিয়ে আছে। মেহিনুর ধীর পায়ে বিছানায় দিকে এগিয়ে যায়। তারপর চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। কত সুন্দর মনে হয় এই ঘুমন্ত মুখের এহসানকে, অথচ বাস্তবতা ভিন্ন। এই পুরুষ হাঁটতে বসতে উঠতে মানুষ খুন করে, আর এই পুরুষকে ঘুমন্ত অবস্থায় কতই না নিষ্পাপ লাগে। মন চাই কিছু মুহূর্ত তাকিয়ে থাকতে, কিন্তু আবার ভেতর থেকে প্রশ্ন আসে, মেহিনুর,
তুমি না তো ঘৃণা করো, তবে যাকে ঘৃণা করো তার পানে কি করে এত মায়ার দৃষ্টিপাত করো? তোমার লজ্জা হয় না এই খুনির মায়ায় জড়িয়ে যেতে? না হয় তুমি বিবেক দিয়ে ভাবো, আবেগ দিয়ে নয়। ভালোবাসলেই মানুষ মানুষ হয় না। মেহিনুরের ভেতরটা উথাল পাথাল হয়ে ওঠে। এসব ভাবতে ভাবতে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে এসে রুটি বানানোর প্রস্তুতি নেয়। মেহিনুর নাস্তা তৈরি করে ঘরে আসে। এসে দেখে এহসান এখনো ঘুমিয়ে। মেহিনুর চুপচাপ কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। এহসানের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে চারদিকে তাকায়, কিন্তু না, কোথাও তার বেগম সাহেবা নেই। কিন্তু সে চিন্তিত হয় না। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে দেখে বুঝে যায় হয়তো গোসল করছে। এহসান কিছু সময় বিছানায় বসে থাকে আর শুধু মেহিনুরের কথা ভেবে আপন মনে ঠোঁট কামড়ে হাসতে থাকে নির্বোধভাবে। মেহিনুর গোসল সেরে বেরিয়ে আসে। পরনে তার নীল রঙের ত্রিপিস। মেহিনুর বেরিয়ে আসতেই এহসান ওর পানে তাকায়। সব সময়ই এর মতোই নিজের নারীর নজর কাড়া সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠে এহসান। মেহিনুর এহসানকে দেখে কিছু বলে না। নিজের হাতে থাকা কাপড় নিয়ে ঘর থেকে বের হতে নাই। উদ্দেশ্য কাপড় মেলা। তখনই এহসান বিছানা থেকে উঠে নিজের লুঙ্গির ভাঁজ ঠিক করতে করতে মেহিনুরের সামনে দাঁড়িয়ে বলে, কি রে কবুতরের বাচ্চা, রাতে তো আমি গোসল করার মতো কিছু করিনি তোর সাথে, তুই যে এখন এত সকালে গোসল করলি? মেহিনুর কটমট করে তাকায় এহসানের পানে আর বলে, শুরু হয়ে গেছে খারাপই। এত খারাপ কেন আপনি? এ বলেই মেহিনুর এহসানকে পাশ কাটিয়ে চলে যায়। এহসান তাকে যেতে দেয়। নাকি মেহিনুরের যাওয়ার তাক্কত আছে কি আর? মেহিনুর কাপড় মেলে দেয় উঠানের রশিতে। মেহিনুর কাপড় মেলে ঘরের দিকে পা বাড়াতেই দেখে এহসান মিসওয়াক করতে করতে বেরিয়ে আসছে। এহসান মিসওয়াক মুখে নিয়েই মেহিনুরকে বলে, যা নাস্তা নিয়ে পুকুর ঘাটে আয়, আমি ওখানেই আছি। মেহিনুর চুপচাপ ঘরে চলে যায়। এই পুরুষের কত কি মনে ধরে আল্লাহই জানেন। মেহিনুর 1 গ্লাস দুধ, 7-8টা খেজুর, একটা সেদ্ধ ডিম আর রুটি, সাথে গরুর মাংস এগুলো একটা প্লেটে তুলে নেয়। দুধ আর খেজুর এহসানের সবসময় লাগবে যে লাগবেই। একদিনও মেহিনুর দেখেনি যে দুধ আর খেজুর ছাড়া এহসান সকালে নাস্তা সেরেছে। এহসানের প্রিয় নাকি এই খাবারগুলো। মেহিনুর ধীর পায়ে খাবারের ট্রে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পুকুর পাড়ের কাছে গিয়ে দেখে এহসান বসে আছে। পুকুরের সিঁড়ি গাছের ছায়। পুকুর পাড়ে দুদিকে গাছ রয়েছে, যার জন্য বেশ আরামদায়ক বাতাসার ছায়াও রয়েছে। মেহিনুর এহসানের পাশে খাবারের ট্রে রেখে দেয় আর বলে, খেয়ে নিন নাকি মুখে তুলে দিব? এহসান মেহিনুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, জানিস যখন খাইয়ে দিতে হবে তখন জিজ্ঞেস করে কেন করছিস? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে এহসানের পাশে বসে বলে, আমি রুটি মুখে তুলে নিচ্ছি, আপনি দুধ আর খেজুরটা খেয়ে নিন। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে নীরস হেসে বলে, তুই কিছু খেয়েছিস? মেহিনুর এহসানের হাতে দুধের গ্লাসটি ধরিয়ে দিয়ে বলে। এহসান দুধের গ্লাসটি হাতে নিয়ে মেহিনুরের দিকে এগিয়ে বলে, নে একটু খেয়ে নে। মেহিনুর ক্ষীণ শ্বাস ফেলে বলে, আরে না, একটু হয়ে যাবে তো। এহসান মৃদু হেসে বলে, তোর এটো খাবার আমার জন্য রহমতময়। মেহিনুর কিছু বলে না, চুপচাপ বিসমিল্লা বলে এক চুমুক খেয়ে নেয়। এহসান মেহিনুরের অর্ধ খাওয়া দুধটুকু ধীরে ধীরে বিসমিল্লা বলে 3 চুমুকে খেয়ে নেয়। অতঃপর কয়েকটি খেজুর মুখে তুলে দেয়। মেহিনুরও তার মুখে দুটো খায়। মেহিনুর এহসানের মুখে খাবার তুলে দিচ্ছে আর এহসান নীরবে বসে তা খাচ্ছে। মেহিনুর বেশ বুঝতে পারে এহসানের মন কোনো কারণে খারাপ, তবে তাও কিছু বলে না। এহসান হঠাৎ বলে ওঠে, খাবার খেয়ে তৈরি হয়ে নিস, বাড়ি ফিরবো। মেহিনুর বেশ অবাক হয় এটা শুনে। বেশ মন খারাপও হয় তার, কেননা এ কদিনে মন বসে গেছে এই ছোট্ট বাড়িতে, তার এই ছোট্ট পুকুর ঘাটে, ছোট্ট ঘরে। মেহিনুরের মন ক্ষুণ্ণ হয়ে যেতে দেখে এহসান প্রশ্ন করে, কি হলো, এমন করছিস কেন? মেহিনুর নির্লিপ্ত কণ্ঠে বলে, মায়া জড়িয়ে গেছে, বেশ কয়দিন থেকেছি তো, তাই কেমন যেন খারাপ লাগছে। এহসান মলিন হেসে বলে, বারে মাত্র কয়দিনে এ ঘরের মায়া জড়িয়ে গেলি, অথচ এই আমার আর মায়া জড়ালি না। এহসানের এমন কথা মেহিনুরের বুকে গিয়ে তীরের মতো বিঁধে। মেহিনুর অসহায় গলায় বলে, এভাবে বলছেন কেন, আমার কষ্ট হয় তো। এহসান মৃদু হেসে বলে, কেন কষ্ট হয় কেন? আপনি আমার উপর রেগে এই কথা বললেন। এহসান হেসে বলে, তুমি আমার প্রাণপ্রিয় নারী, তোমার উপর রাগ অভিমান আমার মানায় না, তোমার উপর শুধু আমার ভালোবাসাটাই মানায়। মেহিনুর শান্ত গলায় বলে, তাহলে কেন এমন আঘাত দিয়ে কথা বললেন? এহসান মেহিনুরের গালে হাত রেখে বলে, আঘাত পেয়েছো আমার কথায়? মেহিনুর মাথা নাড়িয়ে বলে। হুম। এহসান মেহিনুরের দিকে নিজের মুখ এগিয়ে নিয়ে
মেহিনুরের কপালে বার কয়েক ঠোঁট ডুবিয়ে দেয়। মেহিনুর চোখ বুঝে নেয় আবেশে। এহসান মেহিনুরের কোল থেকে প্লেটটা সরিয়ে অন্যদিকে রেখে মেহিনুরের গালে নিজের হাত আলতো করে রেখে বলে, একটা প্রশ্ন করি। মেহিনুর উত্তর দেয় না, নিরস চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান বুঝে যায় মেহিনুর প্রশ্ন করতে বলছে। এহসান মেহিনুরকে বলে, ঘৃণা করো আমায় আগের মতো? মেহিনুর এহসানের এমন প্রশ্নে শুধু তাকিয়ে থাকে তার পানে। কিছু মুহূর্ত চুপ থাকার পর অস্থির গলায় বলে, হয়তো না, কারণ আপনার প্রতি আমার ঘৃণা আসে না। আপনার ঘৃণা করতে চাই কিন্তু পারি না। আপনার প্রতি প্রতিটি ঘৃণা নিমেষেই ঘৃণা মায়ায় পরিণত হয়ে যায়। কেন জানি কি হয়ে গেছে আমার, আমি পারি না আপনাকে ঘৃণা করতে। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে নিজের নারীর কথা শুনছে। মেহিনুর কিছু মুহূর্ত চুপ থেকে ফের বলে, জানেন, আপনার মুখে যখন মাথা রাখি তখন আপনার প্রতি আমার সব ঘৃণা মায়ায় পরিণত হয়ে ওঠে। এক ক্ষিপ্ত অনুভূতির জন্ম দেয়। মনে হয় সব ভুলে যাই। আপনার পাপ, আপনার নিকৃষ্টতা এখন কেন জানি তুচ্ছ মনে হয়। সব কিছু গুলিয়ে যায় আমার। আমি নিজের মনের অবস্থা নিজে বুঝে উঠতে পারছি না। কেন হচ্ছে এগুলো আমার সাথে? আমি তো এসব চাই না। মেহিনুর এক নাগারে নিজের মনে চেপে থাকা সব কথা বলে দেয় এহসানকে। এহসান স্তব্ধ হয়ে গেছে। তার নারীর তার প্রতি অনুভূতি প্রকাশে, ভালোবাসুক বা না বাসুক, ঘৃণা তো করে না। এহসান মেহিনুরকে আগলে ধরে নিচের বুকে আর মেহিনুরকে বলতে থাকে, এটাই হয়তো ভালোবাসার শুরু। এটাই হয়তো আমায় তুমি তোমার নিজের আত্মার আগলে জড়িয়ে নেওয়ার শুরু। মেহিনুর এহসানের বুকে নাক ঘেঁষে এহসানের শরীরের ঘ্রাণ নিতে থাকে। তারপর ফিসফিসিয়ে বলে, ছাড়ুন, নয়তো আমার হাতে তরকারি লেগে আছে, আপনার গেঞ্জিতে লেগে যাবে। এহসান মেহিনুরকে ছাড়ে না, শক্ত করে মেহিনুরকে জড়িয়ে ধরে বলে, কিছু সময় থাকো না, এই পাপিষ্ঠ বুকে কি এমন ক্ষতি হবে? মেহিনুর চুপ হয়ে ঘাপটি মেরে বসে থাকে আপন পাপিষ্ট পুরুষের আপন পাপিষ্ট বুকে। মেহেরাজ কালো শার্ট আর প্যান্টের উপর সাদা অ্যাপ্রন পরে তৈরি। ওর সাজগোজ একেবারে পারফেক্ট, যেন সিনেমার কোনো নায়ক। এশা বিছানায় বসে মেহেরাজকে দেখে প্রথমে নিজেও কিছুটা অবাক হয়, কিন্তু ও তো আর মেহেরাজকে সুন্দর বলবে না, তাই ওর দিকে তাকিয়ে টিটকারি দিয়ে বলে, হাসপাতালে যাচ্ছ নাকি নায়কগিরি করতে? এত নায়ক সেজে গেলে নার্স আর ইয়াং ডাক্তাররা তো তোমার সাথে বাড়ি চলে আসবে। মেহেরাজ একটু হাসলো, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কি আমার উপর ফিদা হয়ে গেছো? তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। এসব ভ্রুকুচকে বিরক্তির স্বরে বলল, নিজের মুখ আয়নায় দেখেছিস? একদম বানরের মতো। তোর উপর ফিদা? আমার ঠ্যাংও হবে না রে। মেহেরাজ হতাশ হয়ে মাথা নাড়ল। আমার জীবনে এত অসভ্য মেয়ে দেখিনি। আল্লাহ, তুমি মাফ করো। তারপর ব্যাগটা হাতে নিয়ে এশার সামনে এসে বলল, এখন যাচ্ছি, তবে চিন্তা করো না, ঘন্টা খানেকের মধ্যেই ফিরে এসে তোমার অসভ্যতার ডবল ডোজ দেব। এই কথা বলে মেহেরাজ ঘর থেকে বেরিয়ে গেল। এশা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কিছু ভাবছে। তারপর দ্রুত ব্যালকনিতে গিয়ে দেখল মেহেরাজ বাড়ির গেট পেরিয়ে চলে গেছে। এশা আর দেরি করল না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল নুরির খোঁজে। ভাগ্য ভালো, দরজা খুলতেই নুরি সামনে পড়ে গেল। নুরি, তুই কি একটা সাহায্য করবি? নুরি অবাক হয়ে বলল, কেমন সাহায্য? এশা ওর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। দরজা লাগিয়ে ফিসফিস করে বলল, তোর ভাইজান আমার কিছু বাজে ছবি তুলেছে, রেখেছে ওর ল্যাপটপে, ওগুলো ডিলিট করতে হবে, তুই আমার সাহায্য কর। নুরি হতভম্ব হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, গাইরাত বলেও তো কিছু আছে, এসব কি বলছো তুমি? এশা হালকা হাসলো, তারপর ওর বাহুতে একটা হালকা থাপ্পড় মেরে বলল, আরে ধুর বেটি, তুই আমার ভাতিজি হোস, তোর সাথে নিজের সমস্যার কথা বললে গায়রত নষ্ট হবে না। নুরি কিছুক্ষণ ভাবলো, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে, কিন্তু এখানে আমি কি করব? এশা উজ্জ্বল চোখে বলল, তুই শুধু আমার একটা ফোন এনে দে, ফোনের টিউটোরিয়াল দেখে ফাইলগুলো ডিলিট করব। নুরি একটু চিন্তা করলো, তারপর মাথা নাড়ল। এশার ঠোঁটে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। মেহরুব ভাইয়ের ফোন নিয়ে আসি, উনি বললেই দিয়ে দিবেন, বলল নুরি। এশা নুরির কথা শুনে সিরিয়াস সময়েও মুচকি হেসে টিটকারি দিয়ে বলে, ও ভাতিজি, কি ব্যাপার? আমার ভাতিজাকে দেখছি বেশ ভালো চেনো তুমি। নুরি লজ্জায় মুখ ফুলিয়ে বলে, তুমি এসব বললে আমি এনে দিব না কিন্তু, আর আমাদের মধ্যে তেমন কিছু নেই কিন্তু। এশা মুচকি হেসে বলে, হয়েছে মা, থামো,
তুমি যে 2 বছর আগে আমার ভাতিজার বউ হয়ে বসে আছো এটা আমি ভালো করেই জানি। আর আমার ভাতিজা যে তুমি বলতে পাগল এটাও বুঝতে পারি, বুঝলে? নুরি এশার কথায় লজ্জায় মরে যাচ্ছে, হাসিও পাচ্ছে। মেহেরুব ভাই নাকি সে বলতে পাগল। তবে আর কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য মেহেরুবকে খোঁজা। মেহেরুবকে নিচে খুঁজে পায় না, তাই দাদি এনিফা বেগমকে জিজ্ঞেস করে, দাদি যান, মেহরুব ভাইকে দেখেছো? এনিফা বেগম নুরিকে মেহেরুব ভাই বলে ডাকায় একটু চটে গিয়ে বলেন, এ হারামজাদি, কতদিন বলছি যে ও তো জামাই হয়, ভাই না, ভাই ডাকবি না। নুরি বিরক্তি নিয়ে বলে, দাদি যান তুমিও না। এখন আমি ওনাকে মেহরুব ভাই না ডেকে মেহরুব জামাই বলবো নাকি? এনিফা বেগম চোখ লাল করে বলেন, মানুষ কত কি ডাকে নিজের জামাই রে, জান, এগো, ওগো, আরো কত ইংলিশে কি কি ডাকে। এনিফা বেগম চোখ গোল করে বলেন। নুরির হাসি ওঠে দাদিজানের কথা শুনে। নুরি মুখে হাত রেখে হাসতে হাসতে বলে, দাদি যান তুমিও এসব ডাকো নাকি দাদাজানকে? এনিফা বেগম হেসে বলেন, হ্যাঁ ডাকি তো, আয় তোরে শিখিয়ে দেই আমার ছোট্ট নাতিকে কি বলে ডাকবি। নুরি হাসতে হাসতে বলে, হয়েছে, আর শেখানো লাগবে না। এমনিতেই তোমার নাতির সাথে কথা বলতে আমার হাত পা কাঁপে, আর এসব বলে ডাকলে আমায় তোমার নাতি আর জিন্দা রাখবেন না। ঠিক তখনই বাড়ির ভেতর মেহেরুব প্রবেশ করে। নুরি ও এনিফার কথা শুনে বলে, কে কাকে জিন্দা রাখবে না শুনি? এশা ও নুরি চমকে ওঠে। নুরি মনে মনে ভাবে, এই পুরুষ কিছু না শুনেনি তো হয়তো। এনিফা বেগম বললেন, এই তো তুই এসে গেছিস নুরি, তোরে খোঁজ করছিল, তাই জিজ্ঞেস করছিলাম তোরে দিয়ে ওর কি কাজ। ও আমায় বলে তোর লোকে নাকি ওর বহুত কাজ, আমারে তা বলা চাইতো না। নুরি একবার মেহেরুবের দিকে তাকায়, তারপর একবার দাদিজানের দিকে। 2 হাত দিয়ে না না করতে করতে বলে, না মেহরুব ভাই, আমি এটা বলিনি, সত্যি এটা বলিনি। এনিফা বেগম হাসেন। মেহেরুব বুঝে যায় দাদিজান মজা করছেন। মেহেরুব নুরির দিকে তাকিয়ে বলে, আমায় 1 কাপ চা দিবি বানিয়ে? নুরি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, এখন একটু কাজ আছে। মেহেরুব বলে, আচ্ছা। এই বলে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে। নুরি এক দৌড়ে মেহেরুবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, মেহরুব ভাই একটা কথা ছিল। মেহেরুব থেমে গিয়ে নুরির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলেন, কি? নুরি হাজার দ্বিধায় বলে, ওই ওই আপনার ফোনটা একবার দিবেন, একটা জরুরি কাজ ছিল। মেহেরুব পকেট থেকে ফোন বের করতে করতে বলেন, তো এটা বলতে এত তুতলাতে হয়? এই বলে ফোনের লক খুলে নুরির দিকে নিজের ফোন এগিয়ে দেন মেহেরুব। নুরি ফোন হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মেহেরুব নিজের ঘরে চলে যায়। নুরি এশার ঘরে ফোন নিয়ে আসে। এশা ফোন নিয়ে বলে, মারে, তুই আমায় যে সাহায্য করলি, দোয়া করি তোর আর মেহরুব যমজ সন্তান হোক। এশার এমন দোয়া শুনে নুরি বলে, সংসারই হলো না, সন্তান হবে কোথা থেকে? ঈশা হাসতে হাসতে বলে, আমি আছি না, সংসার জোড়া লাগিয়ে দেব, আর আল্লাহ তো আছেনি। নুরি মলিন হাসিতে বলে, আগে নিজে সংসারটা তো করো। নুরির কথায় ঈশা আর কিছু বলে না। তাড়াতাড়ি মেহেরুবের ল্যাপটপ নিয়ে বসে পড়ে বিছানায়। আচ্ছা, লক জানো কি? ঈশা বলে, হ্যাঁ জানি, সকালে দেখে নিয়েছি। নুরি ঈশার সামনে বসে বলে, আচ্ছা, ভাইজান যদি জানতে পারে পরে পরে তো রাগ করবে। ঈশা নুরির দিকে মেহেরুবের ফোন এগিয়ে দিয়ে বলে, সার্চ করতো এসব ফাইল নষ্ট কিভাবে করে, যেগুলো টাইম দিয়ে সেট করা থাকে। নুরি ফোন নিয়ে খুঁজতে থাকে। ঈশা ফাইল খুঁজতে থাকে। অনেকক্ষণ হয়ে যায়, 8 ঘন্টা পার হয়ে কিন্তু কেউ কিছু পায় না। তখনই ঘরের দরজা কেউ কড়া নাড়ে। নুরিও ঈশা কেঁপে ওঠে। ঈশা নুরিকে ফিসফিসিয়ে বলে, মনে হয় তোর ভাইজান ইবলিশ এসে গেছে। শোন, আমি ল্যাপটপ রেখে দিচ্ছি, তুই ফোন লুকিয়ে নে আর বলবি আমরা গল্প করছিলাম। নুরি বলে, আচ্ছা। ঈশা দরজা খুলে দেয় এবং তার ধারণা সঠিক মেহেরাজ এসেছে। মেহেরাজ ঘরে প্রবেশ করতে দেয়। ঈশা কোনো কথা বলে না। মেহেরাজ নুরিকে দেখে আর ঈশাকে ঠোঁট শুকিয়ে যেতে দেখে ভ্রুকুচকে বলেন, কিরে, তোরা কি আকাম করছিলি এখানে নুরি? নুরি কিছু বলতে যাবে, তখনই ঈশা নিজেকে সামলে বলে, আমরা যাই করি, তোমায় বলবো কেন? মেহেরাজ ঈশার দিকে বাঁকা চোখে তাকায়। তারপর নুরিকে বলে, নুরি, মেহরাব বলেছে তোকে এটা বলতে, যে তোকে কতক্ষণ আগে চায়ের কথা বলেছিল, আর তুই কতক্ষণ পরে চা দিবি?
এই কথা শুনে নুরি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইজান, দিচ্ছি। এই বলে ঈশার দিকে তাকিয়ে বলে, আমি আসি কেমন? ঈশার মেজাজ চটে যায়, লক্ষ্যে পৌঁছাতে পারল না। ঈশা কটমট করে মেহেরাজের দিকে তাকায়, তারপর ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু মেহেরাজের জন্য তা সম্ভব হয় না। মেহেরাজ তাকে আটকে দেয় নিজের হাত বাড়িয়ে। ঈশা ক্ষিপ্ত হয়ে বলে, ছাড়বি তুই আমায় নাকি উষ্টা খাবে? মেহেরাজ ঈশার কোমর জড়িয়ে ধরে ওর কাছে নিয়ে বলল, এত চেষ্টা করলে কিন্তু সফল হলে না। ঈশা চমকে গিয়ে বলে, কিসের চেষ্টা? মেহেরাজ হেসে বলে, জানো, তুমি যতবার ফাইলে প্রবেশ করার চেষ্টা করেছো ততবারই আমার ফোনে নোটিফিকেশন গেছে। ঈশা বেশ ঘাবড়ে যায়, তাও জোর গলায় বলে, সমস্যা নেই, এই ল্যাপটপটি ভেঙে দিব যদি না কাটিস এই ছবিগুলো। ঈশার এত বড় বড় কথা শুনে মেহেরাজ তার ঠোঁটে হাত রেখে বলে, এ মুখ দিয়ে তো তিতা কথা কিভাবে বের করো? ক্লান্ত হও না? ঈশা মেহেরাজের হাত ঝাড়ি মেরে সরিয়ে বলে, হাতও কথা বলে নাকি যে কথায় কথায় হাত না যায়? মেহেরাজ মুচকি হেসে ঈশার থুতনি আলতো চেপে বলেন, হাত পা ঠোঁট সবই কথা বলে। এ বলেই মেহেরাজ ঈশার অধর আঁকড়ে ধরে নিজের অধর দ্বারা। ঈশা কি কম যায় না, কি সেই সুযোগ বুঝে মেহেরাজের কাটা ঠোঁটের নিজের দাঁত বসিয়ে দেয়। মেহেরাজ ব্যথায় কিছুক্ষণ আঁকড়ে ধরে রাখে, তারপর ছেড়ে দেয় আর নিজের ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এত ভয়ঙ্কর বউ শত্রুরা যেন না হোক, হে মাবুদ। ঈশা মেহেরাজের ঠোঁটের রক্ত নিজ হাতে মুছে দিতে দিতে বলে, আমায় বিয়ে করেছিস না, তোর বিয়ের শখ এবার মিটবে। রাতের সিলেট শহর তখন নিস্তব্ধ। আকাশে এক ফালি ম্লান চাঁদ, দূরে দু একটা বিমানের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। ঠিক রাত 3টার দিকে সিলেট এয়ারপোর্টের বাইরে কালো রঙের একটা সুটকেস হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে। তার চোখে এক অদ্ভুত স্থিরতা, ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি। চারপাশে যতই নীরব হোক, মনে তার ঝড়। একটা কালো সাব এসে থামে ঠিক তার সামনে। ড্রাইভার দরজা খুলে দাঁড়ায়, ব্যাগটা গাড়িতে রেখে নিজেও উঠে পড়ে লোকটি। গাড়িটা ধীরে ধীরে এয়ারপোর্ট ছাড়িয়ে ছুটে চলে গ্রামের দিকে। গাড়ির জানালার গ্লাস নামিয়ে নিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মেখে লোকটা মুখ মুছে তাকায় অন্ধকার গ্রাম বাংলার দিকে। ঠোঁটের কোণ আরও একটু বাঁকায়, গলা নরম কিন্তু কঠিন স্বরে ফিসফিস করে বলে ওঠে, অনেক হয়েছে লুকোচুরি খেলা, এবার শুরু হবে সামনাসামনি লড়াই। তালুকদাররা, আমি আসছি। গাড়ির গতির সাথে সাথে তার কণ্ঠও কঠিন হয়ে ওঠে। অতি শীঘ্রই হবে মুখোমুখি লড়াই, হয়তো তোরা মরবি নয়তো আমরা, কিন্তু শেষবারের মতো এই খেলার পর আর কোনো পালানোর রাস্তা থাকবে না। রহস্যময় হাসিটা ঠোঁটের কোণে রেখে সে চোখ বন্ধ করে, যেন মানুষ পটে আগত যুদ্ধের ছবি আঁকছে। অন্ধকার রাত, সিলেটের বাতাস, আর সামনে অপেক্ষমান এক উত্তাল অধ্যায়ের পূর্ব ঘোষণা, যেন তার কথাই ভেসে বেড়ায়। কিরে, তোর দেখি তোর বাপের চেয়েও বড় কলিজা। কণ্ঠস্বরটা ভারী, গভীর, তাচ্ছিল্য আর রাগ মিশে আছে তাতে। চেয়ারের সাথে শক্ত করে বাঁধা এরিক আতঙ্কে ছটফট করছে, হাতের বাঁধন খুলতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। এহসান আবারও হুঙ্কার দিয়ে বলে, তোর বাপ চাচা এক জীবন আমার ভয়ে আপন দেশে পা রাখিনি, আর তুই কিনা সিলেটেও ঢুকলি, গ্রামের মাটিতেও পা রাখলি। এহসান সামনের দিকে খানিকটা ঝুঁকে আসে, ঠোঁটের কোণে এক পাশে বিকৃত হাসি নিয়ে আবারও বলে, তোর কলিজা কি তোর কাপুরুষ বাপ চাচার থেকেও বড় নাকি? তারপর এহসান নিজেই মাথা নেড়ে বলে, হ্যাঁ, হয়তো বড় আছে, নয়তো তুই আমার সামনে দাঁড়াতে সাহস পেতি না। এরিক দ্রুত নিজের ভাবনা গুছিয়ে নিল। আতঙ্ক তার শরীরের প্রতিটি কোষে শিহরণ তুললেও মুখে শান্ত থাকার চেষ্টা করল। তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই, আমায় ছেড়ে দাও, আমি শুধু আমার দেশের বাড়ি দেখতে এসেছি। কথাগুলো মুখে বললেও ভিতরে ভিতরে সে জানে কিছুই ঠিক হচ্ছে না, তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এতদিন ছায়ার আড়ালে লুকিয়েছিল, কিন্তু এহসানের চোখ এড়ানো সম্ভব হয়নি দেশে আসতেই। সে ভেবেছিল হয়তো এখানেই তার শেষ, কিন্তু এহসান কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু মাথা সামান্য কাত করে হাসিবের দিকে তাকিয়ে বলল, ওরে ওর বাড়িতে ছেড়ে দে। এ কথা শুনে জয়নাল হতভম্ব হয়ে গেল। এহসান উঠে গিয়ে গোডাউনের বাইরে চলে গেল। জয়নাল ওর পিছনে যেতে বলল, ভাইজান আপনি এরে মারবেন না। এহসান এবার একটু হাসে, গাড়ির দরজা খুলতে খুলতে বলে, ও এসেছে আমার নির্বাচনে গন্ডগোল করতে, ওর বাপ চাচাই পাঠিয়েছে, তা আমি জানি, কিন্তু বড় ইঁদুর ধরতে হলে ছোট ইঁদুরকে ফাঁদে ফেলতে হয়। জয়নাল এবার বুঝে গেল
এহসান ছোট মাছকে এখনই মারতে চায় না, সে অপেক্ষা করবে। বড় শিকার ধরার জন্য অপেক্ষা করতে জানে সে। গাড়ি এগিয়ে চলল বিশাল এক সমাবেশের উদ্দেশ্যে। নির্বাচন আর মাত্র কদিন পর। প্রতিবেশীরা নানান দিক থেকে আঘাত হানার চেষ্টা করছে, কিন্তু এহসান এসব নিয়ে ভাবে না। তার একটাই লক্ষ্য, এই নির্বাচনে জিততেই হবে। তার জন্য যা করতে হয় করবে, যদি 100টা খুন করতে হয় তাহলেও। কেউ তার পথে বাধা হয়ে দাঁড়ালে তাদের সরিয়ে দিতে সে বিন্দুমাত্র পিছুপা হবে না। ক্ষমতা তার চাই এবং তা সে নিয়েই ছাড়বে। এহসান মেহিনুরকে বাড়িতে রেখে গেছে, কিন্তু মেহিনুরের মন কোথাও বসে না। এই ঘর, এই দেয়াল সবকিছু যেন তাকে শূন্যতায় ভরিয়ে তুলছে। তার মন টানছে অন্য কোথাও, তার নিজের বাড়িতে, যেখানে তার বাবা, ভাই, ছোট্ট ভাই বোনরা আছে, যেখানে আছে তার নুরি ফুল, তার সবচেয়ে আপন। আরেক আপনজন তার ঈশা। সন্ধ্যার পর সবাই মিলে অনেকক্ষণ গল্প করছিল, হাসছিল, সময় কাটাচ্ছিল। কিন্তু যখন একা ঘরে ফিরল, তখন বুকের ভিতর শূন্যতা যেন আরেকটু গভীর হলো। চারপাশে তাকিয়ে থাকে মেহিনুর। অজানা এক কষ্টে মন ভরে যায়। এহসানকে আজ সারাদিন একবারও দেখেনি। কোথায় আছে, কি করছে কিছুই জানে না, কিন্তু বুকের ভিতর একটা অস্থিরতা লেগেই আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় মেহিনুর, কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। এহসানকে আজ সারাদিন একবারও দেখেনি। কোথায় আছে, কি করছে কিছুই জানে না, কিন্তু বুকের ভেতর একটা অস্থিরতা লেগেই আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় মেহিনুর, কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। হাত বাড়িয়ে এহসানের আলমারিটা খুলে ভেতরে থাকা এহসানের গায়ে মাখা একখানা চাদর বের করে নিয়ে আসে। চাদরটা গায়ে জড়িয়ে নেয়। নিজের গায়ে চাদর জড়িয়ে নিতেই একটা প্রশান্তি নেমে আসে ওর ভেতর। এহসানের গায়ে ঘ্রাণ লেগে আছে এতে। ঈশার নামাজ অনেক আগেই পড়ে নিয়েছে, কিছুক্ষণ তেলাওয়াতও করেছে। মন কিছুটা শান্ত হলেও একটা উদাসীনতা রয়ে গেছে। ব্যালকনির সোফায় এসে বসলো মেহিনুর। চোখ আটকে আছে অন্ধকার আকাশের দিকে। সামনে পথঘাট একেবারে ফাঁকা। রাত গভীর হচ্ছে, কিন্তু তার অপেক্ষা শেষ হচ্ছে না। সে অপেক্ষা করছে এহসানের জন্য। সবা ভালোভাবেই সফল হলো। গাড়িতে ওঠার পর হাসিব একরকম উচ্ছ্বাসী সুরে বলল, ভাইজান, আমার মনে হয় জনতা তোমারই বাইচা নিব। এহসান জয়নালের দিকে তাকিয়ে মুচকে হাসল। এত ভাবা ভালো নয়, জনতার মন কোন দিকে যায় তা বলা কঠিন। হাসিব গাড়ি চালাতে চালাতে বলে, না ভাইজান, মানুষ কিন্তু তোমারই নিব, দেখিও। এহসান আবারও হাসলো, তবে এবার সে হাসির মাঝে ছিল রাজনীতির কঠিন বাস্তবতা। এটা রাজনীতির খেলা, এখানে নিব নেবে এসব মানায় না, এখানে মানায় নিতেই হবে। জয়নাল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলে, ভাইজান তোমার কি মনে হয় জসিম দেশে আসবে? এহসান এক পাশে তার ছেলের হাসি দিয়ে বলল, দেখে নিস, আগামী 10 দিনের ভেতর সে দেশে ফিরবে, কারণ ওর ছেলে ওকে আশ্বাস দেবে আমি কিছু করব না, আর সেই আশ্বাসেই সে পা রাখবে নিজের দেশে। তারপর খানিক হেসে গলায় এক ভয়ঙ্কর দৃঢ়তা এনে বলল, আর যেদিন পা রাখবে আল্লাহ বাঁচিয়ে রাখলে সেদিন আমি মন ভরে তৃপ্তি নিয়ে ওদের রক্ত দিয়ে গোসল করব। এই রিককে তার আপন জমিদার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু সে জানে না এখানে সে থাকতে পারবে কিনা। বাড়ির গেট অবধি বন্ধ হয়ে আছে, বিধ্বস্ত গাছপালায় ডেকে গেছে পথ। এক সময় যে বাড়ি ছিল প্রাণবন্ত, এখন সেখানে যেন এক মৃত্যুপুরী নিস্তব্ধতা। আপন ঘরের গেটে দাঁড়িয়ে থাকে সে, কিন্তু প্রবেশ করা হয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়, তারপর ফিরে রওনা হয় টাউনের দিকে। গাড়ি নেই, তাই হেঁটেই গ্রাম পেরোতে হবে। সে জানে এহসান তাকে দয়া করে মুক্তি দেয়নি, বরং তার বাপ চাচাকে বের করে আনার জন্যই তাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সে কি আর কম পানির মাছ? সে জানে শুধু এহসান নয়, তার বাপ চাচারাও তার জন্য অপেক্ষা করছে। তাদের প্রতিশোধের আগুন যেমন জ্বলছে, তেমনি তার বুকেও জ্বলছে জেদের আগুন। সে এসেছে পাকাপোক্ত পরিকল্পনা করে, একটা না একটা সফল হবেই, একটা না একটা। তবে হুট করে কিছু করা যাবে না, তার নিজেকে দুর্বল দেখাতে হবে সবার সামনে। শিকারীর সামনে যেন সে দুর্বল এক শিকার। তাহলে এহসানের সন্দেহের চোখ তাকে ছাড়বে, আর সে আরও সময় পাবে। আর এই সময়ের মধ্যেই সে চাল দেবে এমন এক দান, যাতে পুরো খেলার চালচিত্র বদলে যাবে। সে ধীরে ধীরে হাঁটতে থাকে, তার প্রতিটা পা পড়ছে এক নতুন যুদ্ধের দিকে। এদিকে ছোট তালুকদার বাড়িতে রাতের খাবার খাচ্ছেন সবাই। সব পুরুষের পাশেই আপন বেগম দাঁড়িয়ে আছেন, শুধু মেহেরুবের পাশেই নেই। ঈশা দাঁড়িয়ে আছে মেহেরাজের পাশে। এতদিন না হয় মেহেরাজ আর মেহেরুব দুজনেই বেগম ছাড়া ছিলেন, কিন্তু এখন মেহেরুব একা। আর মেহিনুর থাকলে তার বাবা আর ভাই দুজনকে তিনিই রেখে নিতেন। এখন মাঝারুল সাহেব নিজের মায়ের হাতে রান্না করা খাবার খান, আগে খেতেন মেয়ের হাতে।
কিন্তু মেয়ে তো আর এখন নেই, আর মেহেরুব তার একাই নিজে নিজে খেতে হয়। তৌফিক তালুকদার বিষয়টি লক্ষ্য করলেন। তিনি বড় গলায় ডাক দেন নিজের মেয়েকে। নুরি আম্মা, এদিকে আসো তো। হঠাৎ তার ডাকে সবাই বেশ চমকে তাকান তার দিকে। বাবার ডাক শুনে নুরি মুহূর্তের মধ্যে হাজির হয়। নুরি টেবিল থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে বলে, জি বলুন আব্বা। তৌফিক তালুকদার এক পলক মেহেরুবের দিকে তাকিয়ে বলে, নুরি, মেহরাবের কিছু লাগবে কিনা দেখো। ওনার কথায় সবাই চমকে তাকান, মেহেরুবও, তবে কেউ কিছু বলেন না। তৌফিক তালুকদার আবার আদেশের গলায় বলেন, এখন থেকে প্রতি ওয়াক্ত খাবারের সময় তোমায় যেন আমি মেহরাবের পাশে দেখি।